নিজের ভালোবাসার মানুষটার চোখে অন্য কারোর প্রতি মুগ্ধতা মেলানোর ক্ষমতা সবার থাকে না, আমার আছে। প্রতিক্ষণ দেখছি তোমার ভাইয়ের প্রতি পূর্ণতার মুগ্ধতা, হাসি মুখে মেনে নিচ্ছে। পাবো না যেন দীর্ঘকাল অপেক্ষা করার মনোবলে সকলের থাকে না, আমার রয়েছে। এক পূর্ণতার অপেক্ষায় সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে প্রস্তুত আমি। কিন্তু তোমার চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখেছে, পাপের রাজ্য হতে বের হওয়া আকুতি দেখেছে। আমি তো তোমার প্রতি মুগ্ধ। তোমাকে বহুবার জানিয়েছে আমার তোমাকে ভালো লাগে, বহুবার বলেছি আমার হৃদয়ে তোমার স্থান হবে। তোমাকে রাজরানী করবো আমার রাজ্যে। বিনিময় চেয়েছে পূর্ণতার নিরাপত্তা এবং তাকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি। তুমি কথা রাখছো না মিষ্টি, ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছ। তোমার শরীরে জমিদার বাড়ি রক্ত বইছে, বাবা চাচাদের মতো নিজ স্বার্থে বিভোর হয়ে উঠছ। ছি মিষ্টি, ছি। কল কেটে দেয় ইফতিয়ার। ফোনখানা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে মিষ্টি। নিজের ওপর ঘৃণা হয়। কেন স্বার্থপর হয়ে উঠছে মন, কেন? পূর্ণতা চমকায়, দ্রুত পায়ে এগিয়ে আসে মিষ্টির নিকট, কাঁধে হাত রেখে চিন্তিত গলায় বলে, কি হয়েছে মিষ্টি, কাঁদছো কেন? জবাব দেয় না মিষ্টি। কান্না থামিয়ে তাকায় পূর্ণতার মুখপানে। ঠোঁট এবং গলায় নজর পড়ে। গভীর ক্ষত দেখে বুঝতে অসুবিধে হয় না তার দাভাই ফুলের মতো পবিত্র মেয়েটাকে কষ্ট দিয়েছে, যার ফলে জ্বর এসেছে। ঈশান চলে আসে খাবার নিয়ে। তড়িঘড়ি করে চোখের পানি মুছে নেয় মিষ্টি। খাটের ওপর রেখে বলে পূর্ণতাকে উদ্দেশ্য করে ঈশান বলে, ভাবি খেয়ে নাও। তখনই কল আসে ঈশানের ফোনে। অভি কল ব্যাক করেছে। অতি দ্রুত কল রিসিভ করে অভি এবং জিজ্ঞেস করে, পূর্ণতা ভালো আছে? ঈশান এক পলক পূর্ণতার দিকে তাকিয়ে জবাব দেয়, ভীষণ জ্বর, সেটা জানতেই কল করেছিলাম। ডাক্তার পাঠাচ্ছি আমি, খেয়াল রাখিস। বলেই কল কাটে অভি। ভীষণ অবাক হয় ঈশান, একটুও চিন্তিত মনে হলো না অভিকে। গোধূলি লগ্ন, সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নদীর ওই পারেই কি ডুবে যায় সূর্যি মামা? তেমনটাই মনে হচ্ছে। এপার হতে দেখে মনে হচ্ছে ওই পারেই পৃথিবীর শেষ সীমান্ত। সেখানেই বিলুপ্ত হয়ে লুটিয়ে পড়ে সূর্য। সূর্যের শেষ রশ্মির প্রভাবে নদীর পানি স্বর্ণের মতো চকচক করছে। চোখে লাগছে বেশ। ঝিরে ঝিরে বাতাস বইছে, সেই বাতাসের তালে দুলছে মিষ্টির ওড়নার দুই কোণা। উদাসীন রমণী আসমানের পানে তাকিয়ে গভীর মনোযোগ সহকারে দেখে চলেছে প্রকৃতির লীলা। হৃদয় ছটফট করছে ক্ষণে ক্ষণে। বুকের ব্যথা বেড়েই চলেছে, চিনচিনে ব্যথা। কিসের কারণে হয় এই ব্যথা? ডাক্তার জানবে বোধ হয়। ঔষধ দিবে কি? সেই ঔষধে সারবে? কে নিয়ে যাবে তাকে ডাক্তারখানায়? চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রুকণা। কারো কি সময় রয়েছে তার জন্যে? অভিমানী রমণী করুণ সুরে আপন মনে বলেন, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, তাহলে পরজন্মে আমি পূর্ণতা হয়ে দুনিয়াতে আসতে চাই। সকলের ভালোবাসা পেতে চাই, অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী হতে চাই। ইফতিয়ার নামক ওই পুরুষটির নজর কাটতে চাই। পর মুহূর্তেই মন বলে ওঠে, বোকা মিষ্টি, অভিশপ্ত জীবন কেন চেয়ে নিচ্ছিস? তুই কি দেখিস না পূর্ণতার দুঃখ? সৌন্দর্যই যে তার অভিশাপ, বহু পুরুষের কুনজরের অধিকারিণী। যখন তখন হামলে পড়বে, ছিঁড়ে খুঁড়ে খাবে নিষ্পাপ মেয়েটিকে। হাঁটু মুড়ে বসে পড়ে মিষ্টি। নদীর পানিতে ভিজে যায় নীল রঙের জামাখানা। চিৎকার করে কেঁদে ওঠে। কান্নার তালে বুকের ভেতরের যন্ত্রণা বাড়তে থাকে। ব্যথায় দম বন্ধ হয়ে আসছে যেন। নদীর পানির দিকে দৃষ্টি ফেলে কান্না দমন করে। জোরে জোরে শ্বাস টানতে থাকে। হাতের মুঠোয় থাকা ফোনখানা টিপে ডায়াল করে চৌধুরী সাহেব নামে সেভ করা নাম্বারটিতে। কথা বললে সুস্থ অনুভব করবে, সে রিসিভ হতে সময় লাগে না। ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক করে করুণ কণ্ঠে মিষ্টি বলে, আমার সাথে একটু কথা বলবেন চৌধুরী সাহেব? আমার বুকে ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণায় ভুগছি, হাঁসফাঁস লাগছে, শান্তি পাচ্ছি না। একটু কথা বলুন প্লিজ, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলুন। মিষ্টির এমন অগোছালো এবং ভাঙা গলায় হৃদয় গলানো কথা শুনেও পাষাণ ইফতিয়ারের মন গলে না, বরং রেগে যায়। কথা বলার জন্য বুকে ব্যথার নাটক সাজাচ্ছে। কঠোর স্বরে জবাব দেয়, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, বিরক্ত করিও না।
কল কাটে ইফতিয়ার। চোখ ভর্তি পানি নিয়েও মুচকি হাসি মিষ্টি। ভীষণ রেগে আছে যে চৌধুরী সাহেব, তার পূর্ণতার খেয়াল রাখেনি যে ঠিকভাবে। রেগে যাবে না? শুকনো ঢোক গিলে মিষ্টি বিড়বিড় করে বলে, একটা বার হাসি মুখে মিষ্টি বলে ডাকুন না প্লিজ চৌধুরী সাহেব। প্রয়োজনে আমি সারা জীবন পূর্ণতার পা ধরে বসে থাকবো। আমি যে সইতে পারছি না। 2 দিন হলো ইফতিয়ার কথা বলে না মিষ্টির সাথে। কল ধরে না, নিজ থেকে কল দিয়েও জিজ্ঞেস করে না। পূর্ণতা কেমন আছে? ওই মানুষটার কণ্ঠস্বর না শুনলে যে মিষ্টির ভালো লাগে না, বুকের ভেতরে শান্তি শান্তি লাগে না। প্রতিদিন কয়েকবার কল করে। মিষ্টি, কি করছো? পূর্ণতা ভালো আছে? কি হচ্ছে তোমরা? এসব জিজ্ঞেস করতো, এটাই ছিল মিষ্টির সুখ। মাগরিবের আজান শেষ হতেই বাড়ির চৌকাঠে পা রাখে মিষ্টি। অগোছালো পায়ে ছুটে যায় শেউলি বেগমের কক্ষের পানে। মায়ের কোলে মাথা রেখে একটু শুয়ে থাকলে শান্তি লাগবে বোধহয়। দরজা বন্ধ। মিষ্টি দুবার টোকা দেয় দরজায়। মা দরজা খুলবে? আমি তোমার কাছে শুতে চাই। আমার বুকে ব্যথা করছে, একটুও শান্তি পাচ্ছি না। ভেতর থেকে শিউলি বেগম জবাব দেয়, বিরক্ত করো না মিষ্টি, আমি কাজ করছি। বাবা কোথায় মা? মনোয়ার জবাব দেয়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, ব্যথা কমে যাবে। হতাশার নিঃশ্বাস ফেলে মিষ্টি ছুটে যায় মমতা বেগমের কক্ষের পানে। দরজা অবধি যেতেই দেখতে পায় মমতা বেগম, মনা এবং রেশমা পূর্ণতার নামে গসিপ করছে। পিছিয়ে আসে মিষ্টি। ধীর গতিতে পা ফেলে নিজ কক্ষের দিকে অগ্রসর হতে হতে মুঠোফোনে দৃষ্টি ফেলে অভিকে কল করে। 2 বার রিং হয়ে কেটে যায়। 3য়বারের মাথায় রিসিভ করে অভি, ব্যস্ত স্বরে শুধায়, মিষ্টি কিছু বলবি? কাজ করছি। আমার সাথে একটু কথা বলবে দা ভাই? আমার বুকে ব্যথা হচ্ছে, ভালো লাগছে না, সইতে পারছি না ডাক্তার। পুরো কথা শেষ হওয়ার আগেই অভি বলে, কাজ শেষ করে কল করব। পূর্ণতাকে দেখে রাখিস। 2 দিন বাড়ি ফিরতে পারলাম না, নিশ্চয়ই রেগে আছে। দুজন মিলে খেয়ে নিস ঠিক মতো। কল কাটে অভি। ততক্ষণে নিজ কক্ষে চলে এসেছে মিষ্টি। পড়ার টেবিলে বসে পড়ে। আর একটা বার কল করতে মন চাচ্ছে ইফতিয়ারকে। মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নির্লজ্জের মতো 2য়বার কল করে ইফতিয়ারকে। এবারেও সঙ্গে সঙ্গে রিসিভ হয়। ইফতিয়ার ধমকের স্বরে জবাব দেয়। শুকনো ঢোক গিলে মিষ্টি বিচলিত হয়ে বলে, আমার সাথে একটু দেখা করবেন চৌধুরী সাহেব? আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। কেন জানি মনে হচ্ছে এখন না দেখলে আর কখনোই আপনাকে দেখতে পাবো না। এখনো তো বিরক্ত করছে আমায়। বলছে না কাজ করছে, বুঝতে পারছো না? এবারেও কলখানা কেটে যায়। ফোন বিছানায় ছুঁড়ে ফেলে খাতা কলম হাতে বসে মিষ্টি। লিখতে থাকে নিজের মনের মধ্যে লুকানো ব্যথাগুলো। চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে সাদা কাগজের ওপর। মিষ্টিকে এড়িয়ে চলতে ইফতিয়ারেরও বেশ খারাপ লাগছে। আমিনা বেগম শুনেছে ছেলের ফোন কলে বলা কথাগুলো। চিন্তিত ছেলের নিকটে এসে বসেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়েটার সাথে এমন কেন করছো? মা, ও মিথ্যে বলে শিখে যাচ্ছে। আমি চাই না ও মিথ্যে বলুক, বাবা চাচাদের মতো হোক। এখন সহজে ক্ষমা করে দিলে 2য়বার মিথ্যে বলে সাহস করবে। একটু দুঃখ পাক, এটা ওর প্রাপ্য। আমিনা বেগম মুচকি হাসে। বড্ড ভালোবাসে তোমায় মেয়েটা। তৃপ্তির হাসি হাসি ইফতিয়ার। ওকে বোধহয় আল্লাহ পাঠিয়েছে আমার দুঃখ ভোলার ঔষধ বানিয়ে। বিশেষ করো মা, এখন ওর চোখ বন্ধ করলে পূর্ণতার মুখখানা ভেসে ওঠে না। মিষ্টির মুখটা দেখতে পাই। এখনো পূর্ণতার কথা মনে পড়লে কষ্ট হয় না। পর মুহূর্তে মিষ্টির কথা মনে পড়েছে। মনে হয় আমারও কেউ আছে। পূর্ণতার সারা জীবন আমার হৃদয় থেকে যাবে, আর মস্তিষ্ক এবং ভাগ্যে মিষ্টি। ধীরে ধীরে পূর্ণতার কথা সম্পূর্ণ ভুলে যাবে তুমি। ভুলতে চাই না মা। আজ থেকে 20-25 বছর পরে যখন পূর্ণতার সাথে দেখা হবে, তখন মিষ্টির হাতটি শক্ত করে ধরে আঁকড়ে ধরে বলতে চাই, শোনো পূর্ণতা, আমি তোমাকে আজও অসম্ভব ভালোবাসি। আমার হৃদয়ের গভীরে এখনো তোমার নামটাই খোদাই করা লেখা রয়েছে। তোমাকে কখনো বলতে পারিনি, আজকে বলে দিলাম। আর মিষ্টিকে বলবো, তুমি আমার অশান্ত হৃদয়ের এক টুকরো শান্তি। তুমি আমি ভালোবাসি না, তবে অসম্ভব বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি। তুমি আমার ভালো থাকার কারণ।
খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙে পূর্ণতার। ধপ করে চোখ খুলে হাঁপাতে থাকে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। ইতিমধ্যেই ভোরের আলো ফুটে গিয়েছে, মিষ্টি রোদের হাতছানিতে আলোকিত হয়েছে গোটা দেশ। খাটের হেডবোর্ড ধরে উঠে বসে, বুকে হাত দিয়ে কয়েকবার আল্লাহ উচ্চারণ করে। পর মুহূর্তেই মনে পড়ে ভোরের স্বপ্ন সত্যি হয়। চটজলদি বিছানা থেকে নামে, চপ্পল ছাড়াই দৌড়ে বেরিয়ে পড়ে কক্ষ হতে। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। মিষ্টিকে সুস্থ স্বাভাবিক না দেখা পর্যন্ত মনটা শান্ত হবে না, কলিজা ঠান্ডা হবে না। স্বপ্নখানা যে মিষ্টিকে ঘিরেই দেখা। মিষ্টির কক্ষের দরজা মিলতেই পূর্ণতার শরীর কাঁপতে শুরু করে, নয়নে টলমল করতে থাকে অশ্রুকণা, গাল বেয়ে গড়াতে থাকে। স্বপ্নের সাথে মিলে যাচ্ছে সে। ফ্লোরে পড়ে আছে মিষ্টি। পূর্ণতা চিৎকার করে ডেকে ওঠে ইমন ঈশানকে। বাড়ির সকলেরই কর্ণকুহরে প্রবেশ করে পূর্ণতার চিৎকার। হতভম্ব হয়ে ছুটে আসে সকলেই। পূর্ণতা ততক্ষণে মিষ্টির শরীরে হাত দিয়ে ফেলেছে। অসম্ভব ঠান্ডা গা শক্ত হয়ে গিয়েছে। মনোয়ার, ইমন, ঈশান মিষ্টির হাত পা ঘষতে থাকে। শিউলি, রেশমা, রিমা, মমতা সকলেই চিৎকার করে কান্না করছে, আল্লাহকে ডাকছে, মিষ্টিকে ফেলে যেতে অনুরোধ করছে। পূর্ণতা তাকিয়ে আছে মিষ্টির মুখপানে। ঠোঁটের কোনায় রক্তগুলো শুকিয়ে গিয়েছে, শ্যামবর্ণের মুখখানা কালচে রং ধারণ করেছে। অতপর মনোয়ার মেয়ের নাকের কাছে হাত এগিয়ে বুঝতে পারে তার রাজকন্যা দুনিয়া হতে চিরতরে বিদায় নিয়েছে। প্রিয় ইফতিয়ার, নাম ধরেই ডাকলাম, বড্ড ছাদ ছিল আপনাকে নাম ধরে একবার ডাকার, আপনার হাত ধরে কিছুটা পথ এগিয়ে যাওয়ার। জমিদার বাড়ির রাজকন্যা আমি, 100 বিঘা জমির মালিক। আমার নামে জমে আছে অনেক অনেক টাকা। বাবা, ভাই, দাদু সকলেই আমার জন্য টাকার পাহাড় বানিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি এসব চাইনি। চেয়েছিলাম একটা পরিবার, একটু ভালোবাসা। আমার মাকে ওরা পতিতালয়ে রেখে এসেছে। পলি দাদিমার মুখে শুনেছিলাম আমার জন্মের 1 সপ্তাহ পরেই তাকে রেখে আসা হয়েছে। তার অপরাধ ছিল সে দাদুর কুকর্মের কথা পুলিশকে জানাতে চেয়েছিল। জানেন চৌধুরী সাহেব, আমার মাকে দেখার খুব ইচ্ছে ছিল। তার কোলে মাথা রেখে মা মা গন্ধটা অনুভব করার বড্ড স্বাদ ছিল। একবার জড়িয়ে ধরার আক্ষেপটা এ জীবনে মিটবে না। পলি দাদিমা আমাকে মায়ের কথা জানিয়েছে বলে দাদু এবং চাচু তাকে মেরে ফেলেছে। নিজ চোখে দেখেছি আমি পূর্ণতাকে ভীষণ ভালোবাসি, আপনার কথাই না, আমি ভালোবেসেই পূর্ণতার সঙ্গ দেই। সত্যি কথা কি জানেন, গোটা দুনিয়ায় পূর্ণতা ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি। কেউ আমায় বুকে টেনে নেয়নি, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি। দিন শেষে সবারই একটা নিজস্ব মানুষ রয়েছে, নিরাপদ আশ্রয়স্থল রয়েছে, আমার নেই। বড্ড আফসোস হয় নিজের ভাগ্যের ওপর। এমন জীবন না হলেও পারত। আজকে ভীষণ খারাপ লাগছিল। গত কয়েকদিন আমার বুকে ব্যথা, কাউকে বলতে পারিনি, সবাই ব্যস্ত। আজকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মাকে বলতে গিয়েছিলাম, শুনল না। দাদুকে বলতে গিয়েছিলাম, দাদা ভাইকে বললাম, আপনাকেও বললাম, কেউ শুনলেন না আমার কথা। আমার না মনে হচ্ছে আমি বাঁচব না। আমি মরতে চাই না, মৃত্যুকে বড্ড ভয় পাই আমি। আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চলুন না চৌধুরী সাহেব। এখনও আপনাকে প্রাণ ভরে দেখা বাকি, এখনও আপনার সাথে গল্প করা বাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমানো বাকি। আমাকে বাঁচিয়ে রাখুন না চৌধুরী সাহেব। আপনি আমার সাথে একটু কথা বললেই আমি বেঁচে যাব। একটু কথা বলুন না দয়া করে, আমাকে বাঁচিয়ে তুলুন। শেষবার ক্ষমা করুন আমায়। আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকব, যা বলবেন তাই শুনব। চৌধুরী সাহেব, আমি সত্যিই বাঁচব না, দম বন্ধ হয়ে আসছে আমার, আমি চোখ জোড়া খুলতে পারছি না। আমি মরে গেলে আপনার বাড়ির কালো গোলাপ বাগানের পাশে কবর দিয়ে নামায়, 1 মুঠো মাটি দিয়ে আমার কবরে। কখনো সময় পেলে একটু বসিয়েন আমার পাশে, হাত বুলিয়ে দিয়েন মাথার পাশটায়। আমাকে মনে রাখবেন তো চৌধুরী সাহেব? কখনো মনে পড়বে আমার কথা? অনুভব করবেন আমায়? আমাকে ভুলে যেন না প্লিজ চৌধুরী সাহেব। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, অসম্ভব ভালোবাসি।
আর কিছু লেখা নেই। হয়তো লিখতে লিখতেই জীবন প্রদীপ নিভে এসেছিল মিষ্টির। জমিদার বাড়ির উঠোনে শুইয়ে রাখা হয়েছে মিষ্টিকে। ডান পা বাঁকা হয়ে আছে, সোজা করতে পারল না কেউ। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা এবং মেলে দেওয়া, সেটাও বন্ধ করা গেল না। তবে দেখে মনে হচ্ছে হাসছে। ডান হাত বুকের পা পাশে রাখা, হাতখানাও টেনে সোজা করা যায়নি। কি যে সুন্দর লাগছে ঘুমন্ত মুখটা, যেন এক টুকরো চাঁদ জমিনে নেমে এসেছে। হাসিমাখা মুখখানার দিকে তাকালেই যেন কলিজা ঠান্ডা হয়ে আসছে। ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে জমিদার বাড়ির একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ। সকলেই ছুটে আসছে শেষবার দেখতে। বাড়ি ভর্তি মানুষ, অনেকেই ফিসফিস করে বলছে, ভালো মানুষ কখনোই খারাপ মানুষদের সাথে থাকতে পারে না। আল্লাহ ফুলটাকে পাঠিয়েছিল পাপীদের ঘরে, তাই দ্রুত নিয়ে গেল। এবার যদি জমিদারের শিক্ষা হয়, আল্লাহ ওনাদের শিক্ষার জন্য পবিত্র ফুলটাকে তুলে নিল। বনোয়ার মেয়ের খাটিয়া ধরে চিৎকার করে কাঁদছেন, পাগলের ন্যায় দেখাচ্ছেন তাকে। ইতিমধ্যেই ফুলে উঠেছে আকি জোড়া, ভেঙে গিয়েছে গলা, এক মুহূর্তের জন্যেও মুখ বন্ধ করছে না, বিলাপ বকে যাচ্ছে অনবরত। আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আল্লাহ, আমার মেয়েটা কি করে অন্ধকার কবরে থাকবে? ইয়া আল্লাহ, আমার পাপের শাস্তি আমার মেয়েকে দিও না। তার আহাজারি হয়তো আল্লাহ শুনল না, বা হয়তো শুনেছে এবং বোঝাচ্ছেন। তুই মারা গেলে তো প্রিয়জন হারানোর শোক বুঝতে পারতিস না, তাই তোর মেয়ে মারা গেল। দেখ কেমন লাগে। সন্তান হারানোর ব্যথা কতটা গাঢ় সেটা অনুভব কর। কোনো তার এক হাতে মিষ্টির মুঠোফোন, আর এক হাতে লাল রঙের ডায়েরি। 2 দিনে অনেক কিছু লিখে রেখেছে মেয়েটা। হয়তো বুঝে গিয়েছিল তার সময় শেষের পথে, বিদায় জানাতে হবে তাকে। ডায়েরির ওপরে বড় বড় অক্ষরে লেখা, আমার চৌধুরী সাহেব। কতটা গভীর ছিল মিষ্টির ভালোবাসা, কতটা আক্ষেপ নিয়ে দুনিয়া ছাড়লো, সবটাই নিখুঁতভাবে লিখে রেখেছে। সেলফোনে ডায়াল কলে অভির নাম্বার রয়েছে। 57 বার কল করেছে মিষ্টি, 7টা থেকে 9টা পর্যন্ত। 12টা মেসেজ লিখেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পূর্ণতার। ঘৃণা হয় অভির প্রতি। বোনের এমন হৃদয় কাঁপানো মেসেজ দেখেও তার মনে হয়নি মিষ্টি ভালো নেই। একটাবার খোঁজ নেই বোনের। দা ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দা ভাই রে, বাবাকে একটু কল করে বল না আমায় ডাক্তারের কাছে নিয়ে যেতে। দা ভাই, একবার বাড়ি আয় না, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। দা ভাই, চৌধুরী সাহেবকে বল না আমার সাথে একটু কথা বলতে। দা ভাই, আমি মরে যাচ্ছি। দা ভাই, আমার বুকের মধ্যে কিছু একটা চেপে বসে আছে, শ্বাস নিতে কষ্ট হয় আমার। দা ভাই, আমার ঘাড়ের রগগুলো ফুলে উঠছে। দা ভাই, আমাকে বাঁচা না। দা ভাই, আমি ভালোবাসি তোকে। দা ভাই রে, আমি সহ্য করতে পারছি না। ও দা ভাই রে, মাকে একটু নিয়ে আয় না। আমি বোধহয় শেষবার তোকে দেখতে পারলাম না দা ভাই। বাঁচার জন্যে আপ্রাণ চেষ্টা করে গিয়েছে মিষ্টি, কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়েছে। ডায়েরিখানা খাটের ওপর ফেলে রাখে পূর্ণতা। উল্টো হয়ে পড়ে এবং শেষ পৃষ্ঠা মিলে যায়। স্পষ্ট লেখা দেখতে পায়, পৃথিবীর হাজারো মানুষ আপনাকে দেখবে, কিন্তু আমি আর কখনোই দেখতে পাবো না। বিড়বিড় করে আওড়ায় পূর্ণতা। তুমি ছাড়া আমার কেউ নেই জেনেও একা ফেলে চলে গেলে আমি বাঁচবো কি করে? আমাকে আগলে রাখবে কে? তোমার চৌধুরী সাহেব সারা জীবন তোমার থাকবে, কথা দিলাম। মায়ের আহাজারিতে ঘুম ভাঙে ইফতিয়ারের। উচ্চস্বরে বিলাপ বকে যাচ্ছেন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে ইফতিয়ার। কানের ওপর বালিশ চাপা দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মায়ের চিৎকারের স্বর বাড়ছে যেন। শব্দ করে দরজা খোলার শব্দ হয়। পিটপিট করে চোখ খোলে ইফতিয়ার। আমিনা বেগম ইফতিয়ারের কক্ষে প্রবেশ করে বিচলিত স্বরে বলে, আব্বা, মিষ্টি আর নেই। চমকে ওঠে ইফতিয়ার, এক লাফে উঠে বসে। বুকের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। কাপা কাপা গলায় বলে, মজা করছে নিশ্চয়। ও শিখেছে তোমাকে এটা বলতে, আবার মিথ্যে বললে। আজকে ওকে ইচ্ছে মতো বকা দিব।
বলতে বলতে কোমরে জড়িয়ে থাকা কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা রাখে। ডান হাতে চুল ঠিক করে চপ্পল জোড়া খুঁজতে থাকে। খাটের অন্য কোনায় পেয়ে যায়। পরপর কাবাট হতে একখানা শার্ট নিয়ে গিয়ে চাপাতে চাপাতে বেরিয়ে পড়ে কক্ষ হতে। আমেনা বেগমও ছেলের পেছনে যেতে থাকে। দূর হতেই জমিদার বাড়িতে মানুষের কোলাহল আন্দাজ করা যাচ্ছে। রাস্তা জুড়ে রয়েছে কিলকিলে মানুষ, সকলের নয়ন জোড়া ভেজা। ইফতিয়ারের শ্বাস আটকে আসতে চায়, হৃদয়ের কাঁপন বাড়তে থাকে, মনের মধ্যে প্রশ্ন জাগে। এত মানুষ কেন? তাহলে কি মা ঠিক বলল? পরপরই আবার মনকে বোঝায়, এটা কখনোই হতে পারে না। হয়তো অন্য কোনো সদস্য মৃত্যুবরণ করেছে বা এমপির কাছে কোনো দরকার এসছে। জমিদার বাড়ির মূল ফটকে পা রাখতেই ইফতিয়ারের নজর পড়ে কাঠের খাটিয়ার পানে। কেউ একজন লম্বা হয়ে শুয়ে আছে। সাদা রঙের বিছানার চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে মুখখানা। মনোয়ার খাটিয়ার পায়া ধরে ঘাপটে মেরে বসে আছে। ইমন, ঈশান, ইফাত সকলেই রয়েছে। তাদের আহাজারিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। মমতা বেগমের আর্তনাদে বুক ফেটে আসছে সকলের। শিউলি, রেশমা, রিমা ওনারাও আঁচলে মুখ থেকে কাঁদছে। শুধু দেখা যাচ্ছে না পূর্ণতাকে এবং মিষ্টিকে। ইফতিয়ার খাটিয়ার পাশে বসে পড়ে। কাপা কাপা হাতে চাদর সরাই মুখ হতে। চোখের সামনে ভেসে ওঠে মিষ্টির মলিন মুখখানা। ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে এবং হাঁ করে। তার ঠোঁটের কোণে যেন মিষ্টি হাসি। ইফতিয়ার নিজেও মুচকি হাসে। মিষ্টির দুই গালে হাত দিয়ে বলে, এই মিষ্টি, ওঠো, দেখো তোমার চৌধুরী সাহেব এসেছে, চোখ খুলে দেখো। ইফতিয়ারের ডাক উপেক্ষা করে মিষ্টি খোলে না আঁখি পল্লব। বিচলিত হয় ইফতিয়ার। মিষ্টি কখনোই এমন করে না। একবার কল দিলেই কল ধরে, একবার ডাকলেই তাড়াহুড়ো করে ছুটে আসে। সেই মিষ্টি আজকে কেন সাড়া দিচ্ছে না? মিষ্টি, আমি কথা বলছি তো তোমার সাথে, দেখো ধমক দিচ্ছি না। তুমি খুশি হবে না? কিটকিটি হেসে উঠবে না? আর চোখে তাকিয়ে থাকবে না? আমায় দেখবে না? চোখে চোখ পড়তে লজ্জায় নুয়ে পড়বে না? মিষ্টি, ও মিষ্টি, রাগ করেছ? মিথ্যে বলে শাস্তি দিচ্ছিলাম তো, আর শাস্তি দিব না। ওঠো না লক্ষ্মীটি। আমিনা বেগম ছেলের কাঁধে হাত রাখে। বাবা, ও আর কথা বলবে না। চিরনিদ্রায় স্থায়িত হয়েছে মিষ্টি। চোখ দুটো বন্ধ করে ফেলে ইফতিয়ার। ঠোঁটজোড়া কাঁপছে। শক্তপোক্ত বেশি বহুল শরীরখানাও ধরে রাখতে পারছে না। অগত্যা মাটিতে বসে পড়ে। মনে হচ্ছে দুনিয়া থমকে গিয়েছে। বুকের ভেতরে কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করছে। মনে পড়ে যাচ্ছে কিছু স্মৃতি, গতকালকের বলা কথাগুলো। আমার সাথে একটু কথা বলবেন চৌধুরী সাহেব? আহারে, কতটা আকুলতা নিয়ে বলেছিল মেয়েটা। আমার বুকে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমায়? বাঁচার প্রবল ইচ্ছে শক্তি থেকেই বলেছিল কথাটা, কিন্তু বেঈমান ইফতিয়ার শুনল না। ফুপিয়ে কেঁদে ওঠে ইফতিয়ার। মিষ্টির হাতখানা মুঠোয় পুড়ে কপালে ঠেকিয়ে হাউ মাউ করে কেঁদে ওঠে আর বলতে থাকে, এটা হতে পারে না। আমার আল্লাহ কখনই আমার সাথে এমনটা করতে পারে না। আমি কি সব হারাবো? ভালো থাকার অধিকার কি আমার নেই? আমি যে ডালটা ধরি সে ডালটাই ভেঙে যায়, এতটাই দুর্ভাগ্য। ইফতিয়ারকে থামানোর স্পর্ধা কারোরই নেই। আমাকে ছেড়ে যেও না মিষ্টি, তোমাকে হারানোর শোক আমি সইতে পারবো না। তোমার চৌধুরী সাহেব বাঁচবে না মিষ্টি। মধ্যবয়স্ক এক হুজুর বলে। ইফতিয়ারের কর্ণকুহরে প্রবেশ করলো কথাখানা। কান্না থেমে যায়। এক পলক তাকায় হুজুরের মুখপানে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। পরপর মাটি হতে উঠে কাত হয়ে শুয়ে পড়ে মিষ্টির পাশে। মাথা রাখে মিষ্টির বুকে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। অবাক হয়ে সকলেই তাকায়। আমিনা বেগম চিৎকার করে ওঠে। মনোয়ারাও ঘাবড়েছে। লাশের পাশে এভাবে কোনো মানুষ শুয়ে আছে, ব্যাপারটা বোধহয় প্রথমবার ঘটল। ইফতিয়ার মাথা তুলে মিষ্টির কপালে চুমু খায় এবং আমিনাকে উদ্দেশ্য করে বলে, মা, আমি ওর সাথে থাকবো। এখানে শান্তি খুঁজে পাচ্ছি আমি। মুহূর্তেই কোলাহল সৃষ্টি হয়। সকলেই ইফতিয়ারকে উঠতে বলে মিষ্টির পাশ হতে। কারো কথায় কানে তোলে না সে, চোখ বন্ধ করে ফেলে। আমিনা বেগমের কান্নার স্বর বাড়তে থাকে। আবারও আখাচারিতে মত্ত হয় জমিদার বাড়ি। জমিদার সাহেব লাঠিতে ভর করে এগিয়ে আসে ইফতিয়ারের নিকট। নানান কথা বলে ওঠার অনুরোধ করে। ইফতিয়ার কানেই তোলে না। হুজুর সহ উপস্থিত
সকলেই অনুরোধ করে, সবশেষে টেনে তুলতে যায়, কিন্তু মিষ্টিকে এত শক্তি দিয়ে আঁকড়ে ধরেছে যে টেনে তুলতে ব্যর্থ হয়। ঘন্টা পেরিয়ে যায়, কেউ তুলতে পারে না ইফতিয়ারকে। মরা বাড়িতে আরেক ঝড়ের সৃষ্টি হয়। তখন পূর্ণতা ডায়েরি হাতে এগিয়ে আসে, ইফতিয়ারের পাশে দাঁড়ায়, ধীর গলায় বলে, চৌধুরী সাহেব তাকান আমার পানে। চটচলতি চোখ তুলে ইফতিয়ার। পূর্ণতাকে দেখে যেন সে খুশি হলো। পূর্ণতা, আমি মিষ্টিকে কথা দিয়েছি সারা জীবন ওর পাশে থাকবো। কথা রাখবো না? মিষ্টি ভীষণ ভয় পায়, লাইট বন্ধ করে ঘুমোতে পারে না। একা কবরে কি করে থাকবে? ঠোঁট কামড়ে কান্না আটকায় পূর্ণতা। ইফতিয়ার মাথার ওপরে অবস্থিত আসমানের পানে তাকিয়ে বলে, অসম্ভব ভালোবাসার বিনিময়ে আমি শুধু অভয়ের উপহার দিয়েছি। শেষ সময় আমি ওর সাথে গিয়ে ওকে বোঝাতে চাই আমি বেইমান না, ওকে ভীষণ পছন্দ করি আমি। আমার হৃদয় জুড়ে পূর্ণতা থাকলেও মস্তিষ্ক জুড়ে মিষ্টি রয়েছে। চৌধুরী সাহেব, মিষ্টি তো চায় আপনি বেঁচে থাকুন, ওর ইচ্ছেগুলো পূরণ করুন। আপনি মিষ্টির সাথে কবরে যেতে চাচ্ছেন, তবে জানেন কি, মিষ্টি আপনাকে খুঁজতে আসবে দুনিয়াতে, দেখবে আপনি ওর ইচ্ছে পূরণ করছেন কিনা। উঠে আসুন। পূর্ণতা হাত এগিয়ে দেয়। ইফতিয়ার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার হাতের পানে এবং পর মুহূর্তেই ভাবতে থাকে পূর্ণতার বলা কথা। মিষ্টি দেখবে আপনি ওর ইচ্ছে পূরণ করছেন কিনা। আমার কথা রাখবেন না চৌধুরী সাহেব? শুনবেন না? ইফতিয়ার পূর্ণতার হাত ধরে না, একা একাই উঠে বসে। এই হাতখানা ধরার জন্য কতকাল অপেক্ষা করছে ইফতিয়ার, কত রাত নির্ঘুম কাটিয়েছে, অথচ আজকে সেই হাত নিচ থেকে এগিয়ে আছে ইফতিয়ারের পানে। কিন্তু ইফতিয়ার ধরতে চায় না। পূর্ণতা ইফতিয়ারের দিকে এগিয়ে দেয় লাল রঙের ডায়েরি খানা এবং বলে, আপনি খুব ভাগ্যবান চৌধুরী সাহেব। এক নারীর অসম্ভব ভালোবাসার অধিকারিণী আপনি। তার ভালোবাসার দাম দিতে হবে তো। ইফতিয়ার ডায়েরিখানা হাতে নেয়। ইতিমধ্যেই বেলা 11টা বেজে গিয়েছে। পূর্ণতা নিজ থেকে ইফতিয়ারের হাত ধরে তাকে ওঠায় খাটিয়া হতে, খানিকটা দূরে রাখা চেয়ারে বসায় এবং মহিলাদের বলে মিষ্টির গোসলের ব্যবস্থা করতে। ইফতিয়ার ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টায়। ইফতিয়ারের চোখে পানি নেই, সে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে মিষ্টির পানে। বিড়বিড় করে বলে, পুরো পৃথিবীর সবাই দেখবে আমাকে, কিন্তু যে সারাক্ষণ দেখতে চাইতো সে দেখতে পাবে না, কে মুগ্ধ নয়নে তাকাবে না। পূর্ণতার অভাব তো তুমি পূরণ করেছিলে, দুঃখ ভুলিয়ে সুখের মুখ দেখিয়েছিলে। এবার তোমার অভাব কি করে মেটাবো আমি? প্রবল বেগে বাতাস বইতে থাকে মুহূর্তেই। বাতাসের শুধু শব্দ হচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে না কিছুই। সেই বাতাস কানে কানে বলে ওঠে, ভালোবেসে আগলে রাখুন, হৃদয় মাঝে দিয়েন ঠাই। এই জন্মে পেলাম না আপনাকে, পর জন্মে যেন পাই। মিষ্টির আবদার মেটাতে তাকে কবর দেওয়া হয় চৌধুরী বাড়ির গেটের পাশে। তার খানিকটা দূরেই রয়েছে বিশাল মসজিদ। ইসমাইল চৌধুরী অবশ্য আপত্তি করেছিলেন, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে জোর দিতে পারেনি। কবর দিয়ে সকলেই বাড়ি ফিরে গেলেও রয়ে গিয়েছে পূর্ণতা। হাঁটু মুড়ে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে মিষ্টির কবরের পানে। চোখে তার পানি নেই, হয়তো শুকিয়ে গিয়েছে। শরীর ক্ষত এখনো জখম রয়েছে, আঁচল সরলেই বেরিয়ে আসবে কামড়ের দাগ। বুক ফেটে আসছে পূর্ণতার, বারবার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মিষ্টি, তুমি ছাড়া ওই পাপের রাজ্যে একা বসবাস করব কি করে আমি? কে আমায় সাহায্য করবে? কার কাছে মনের কথা বলবো? কিভাবে থাকবো আমি? পূর্ণতার থেকে খানিকটা দূরে ইফতিয়ার দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি পূর্ণতার পানে। মিষ্টির বলা একটা কথা মনে পড়ে যায় ইফতিয়ারের। ইরিনাপু আকাশ ভাইয়াকে পেল না, মিষ্টি ইফতিয়ারকে পেল না, ইফতিয়ার পূর্ণতাকে পেল না, পূর্ণতা অভিরাজকে পাবে না। আমাদের কি ভাগ্য বলুন তো চৌধুরী সাহেব? আমরা যেন এক না পাওয়ার আন্দোলনে মুখিয়ে পাচ্ছি, পাল্লা ধরেছি কষ্টের সাগরে ডোবার। আমাদের কষ্টের সমাপ্তি কোথায়? কোথায় গেলে পাবো একটু সুখের হদিস? আঁখি ভর্তি পানি থাকলেও মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে ইফতিয়ারের ঠোঁটের কোণায়। দেহ হতে প্রাণ বেরিয়ে গেলেই সুখের রাজ্যের দেখা মিলবে। একই ভঙ্গিমায় আবার বিড়বিড় করে বলে, আমার জন্য অপেক্ষা কেন করলে না পূর্ণতা? একটু অপেক্ষা করলে আমাদের সুখের কোনো কমতি থাকতো না। মিষ্টি আমি চিনতাম না, জড়াতাম না মিথ্যে সম্পর্কে। দ্বিতীয়বার মন ভাঙতো না আমার। আমার সব আঘাতের মূলে তুমি কেন রয়েছে পূর্ণতা? আমার এমপি সাহেব কেন এলো না ইফতিয়ার? বোনের মৃত্যুও তার মন গলাতে পারলো না।
এমন তো ছিল না তিনি, এতটা পাষাণ কি করে হয়ে গেল? আসমানের পানে তাকায় ইফতিয়ার, বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পূর্ণতা ঘাড় বাঁকিয়ে তাকায় ইফতিয়ারের পানে, উদাস গলায় শুধায়। ইফতিয়ার 2 পা এগিয়ে এসে পূর্ণতার মুখোমুখি দাঁড়ায়। অভিমান দেখতে পায় পূর্ণতার চোখে, চিন্তিত বোধ হয়, আবার মনের মধ্যে ভয়ও চেকে বসেছে। স্ত্রীরা বোধহয় এমনই হয়, স্বামীর অনুপস্থিতিতে এভাবেই ভেঙে পড়ে। মিষ্টির সাথে তার বিয়ে হলে মিষ্টিও এভাবে ভেঙে পড়তো? অবশ্যই পড়তো। পাগলি ছিল কিনা একটা। কথা দিচ্ছি পূর্ণতা, তোমার এমপি সাহেবকে তোমার কাছে এনে দেবো আমি, একটু সময় দাও। আপনি এনে দিবেন? সে কি আসতে পারবে না? তার কি বুক কাঁপছে না? হয়তো কোথাও আটকে গিয়েছে, জরুরি কাজ পড়েছে নিশ্চয়। অভি তোমায় ভীষণ ভালোবাসে, তোমাকে ছাড়া থাকতে তার কষ্ট হচ্ছে পূর্ণতা। পূর্ণতা জবাব দেয় না। ইফতিয়ারের কথা কি তার ভালো লাগলো না? এবার তারা দিয়ে ইফতিয়ার বলে ওঠে, এবার তুমি বাড়ি যাও, সবাই চিন্তা করবে তোমার জন্য। মাথা নাড়িয়ে পূর্ণতা বাড়ির পথে পা বাড়ায়। মনে মনে ভাবতে থাকে, আসলেই কি কেউ তার জন্য চিন্তা করবে? চিন্তা করার মানুষ আছে? নেই তো। 2 জন ছিল, একজন শুয়ে আছে 3.5 হাত মাটির নিচে, আর একজন চলে গিয়েছে অজানা ঠিকানায়। সেই ঠিকানা পূর্ণতা জানে না, জানলে দৌড়ে চলে যেত, কারো বারণ শুনতো না। আর একবার আসুক এমপি সাহেব, 2 হাতে শক্ত করে জাপটে জড়িয়ে রাখবে তাকে, একদম ছাড়বে না, কোথাও যেতে দিবে না। ধমক দিলেও শুনবে না পূর্ণতা, একদম শুনবে না। ইফতিয়ার পূর্ণতার পিছু পিছু হাঁটে, তাকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই ইফতিয়ার নিজ বাড়িতে প্রবেশ করবে। আল্লাহ, ওই কোথায় আছে, তাকে ফিরিয়ে দিন। পূর্ণতার তাকে ভীষণ দরকার, আমাকে সন্তান দিন আল্লাহ। পূর্ণতার জন্য পরাত্মকৃত কষ্টগুলো আমায় দিয়ে আমার ভাগ্যের শোকটুকু পূর্ণতাকে দিয়ে দিন। একবার অভি ফিরুক, আমি তাকে বোঝাবো, চলে যেতে বলবো পাপের রাজ্য ছেড়ে, সুখের রাজ্যে বাসা বানিয়ে দিব ওদের আমি। জমিদার বাড়ির উঠোনে এখনো ভিড় জমে আছে। কিছুক্ষণ আগে কান্নায় মুখরিত বাড়ি থেকে এখন ভেসে আসছে চিৎকার চেঁচামেচির আওয়াজ। মনোয়ারের গলার স্বর শোনা যাচ্ছে। পূর্ণতা অবাক হয়, এই বাবা একটু আগেই মেয়ের জন্যে আহাজারি করছিল, আর এখন মেজাজ দেখাচ্ছে। ভিড় ঠেলে এগিয়ে যায় পূর্ণতা, দেখতে পাই কমলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কমলার স্বামী জামাল মনোয়ারের পা ধরে কান্নাকাটি করছে। কানা ঘোষায় পূর্ণতা গোটা বিষয়টি বুঝতে পারে। কমলা মনোয়ারের কক্ষ হতে মোটা অঙ্কের টাকা চুরি করেছেন এবং মনোয়ারের সাথে অন্তরঙ্গ হওয়ার প্রস্তাব দিয়েছে। তাই শাস্তিস্বরূপ কমলা এবং তার স্বামী জামিলকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে। জমিদার বাড়ির আশেপাশে তাদের আসা বারণ। পূর্ণতার হাসি পায়, এগিয়ে গিয়ে দাঁড়ায় মনোয়ারের মুখোমুখি। মনোয়ারের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে শিউলি, মুখে তার তৃপ্তির হাসি, যেন উদ্দেশ্য সফল হলো। মমতা বেগমকেও দেখা যাচ্ছে, তবে দেখা যাচ্ছে না জমিদার সাহেবকে এবং ইফাতকে। পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী এই 2 জন, অথচ তারা ভালোবাসতে জানে। পূর্ণতাকে এগোতে দেখে মমতা খেকিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি এখানে আইছো কেন? প্রমাণ দিতে এসেছি দাদি শাশুড়ি। ছেলেদের তো বানিয়েছে নিকৃষ্ট পশু, ভেবেছিলাম বড় ছেলেটার একটু হলেও মনুষ্যত্ব আছে, কিন্তু আজকে বুঝতে পারলাম ভুল ভেবেছিলাম। মনোয়ার চোয়াল শক্ত করে ফেলে। শিউলি গর্জিয়ে উঠে বলে, পূর্ণতা, ঠিক করে কথা বলো। ঠিক আছে, ঠিক করে কথা বলছি। আমার এমপি সাহেব আমার সুরক্ষার জন্য গোটা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন। এই ক্যামেরার মধ্যে পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা দেখা যায় টিভির মাধ্যমে। নিজের পরিবারকে তিনি বিশ্বাস করেন না, তারা আমার ক্ষতি করতে পারে, এইভাবে এই কাজটি করেছিলেন। ডাকা হোক ইফতিয়ার চৌধুরীকে, দেখানো হোক কমলা সত্যিই চুরি করেছে কিনা। মুখটা শুকিয়ে যায় মনোয়ারের। আগত লোকগুলো কানাঘুষা শুরু করে দেয়। শিউলি কাছুমাছু হয়ে দাঁড়ায়। এভাবে পূর্ণতা খেলার মোড় ঘুরিয়ে দিবে কল্পনাও করেনি তিনি। মনোয়ার মুখ ফুলিয়ে চলে যেতে নেয়। পূর্ণতা ফের বলে ওঠে, কমলা খালা কোথাও যাবে না, সে এখানেই কাজ করবে। তার অসুবিধা হলে আমরা পুলিশের সাহায্য নিব।
হাসি ফুটে কমলার অধরে। জামাল স্বস্তি নিঃশ্বাস ফেলে। পাড়ার সকলেই পূর্ণতাকে বাহবা দিতে থাকে। এমপির বউ এনেছে মাশাল্লাহ, যেমন দেখতে তেমন বুদ্ধি। এমন মেয়ে না হলে পশুর রাজ্যে টিকতে পারতো না। নিজ কক্ষে খানিকক্ষণ ঘুমিয়েছিল পূর্ণতা। বড্ড একা একা লাগছে। কমলা, ইমন, ঈশান ক্ষণে ক্ষণে এসে দেখে যাচ্ছে পূর্ণতাকে। তবে তাদের পর্যাপ্ত সময় না থাকার বশে দুদণ্ড গল্প করতে পারছে না। তবে ঈশান বলেছে সন্ধ্যার পরে চায়ের আড্ডা দেবে। সবেই বই নিয়ে বারান্দায় বসেছে পূর্ণতা। সেই মুহূর্তেই আবারও হইচইয়ের শব্দ ভেসে আসে পূর্ণতার কানে। এবার বিরক্ত হয় পূর্ণতা। 2-4 কথা শুনিয়ে দিবে ভেবে বই রেখে এগিয়ে যায় বসার ঘরে। সেখানে হাসি তামাশা করা হচ্ছে। শিউলি সকলকে মিষ্টি খাওয়াচ্ছে। মনেই হচ্ছে না কিছুক্ষণ আগেই এই বাড়ির সব থেকে আদরের সদস্যের মৃত্যু হয়েছে। কিছু বলার উদ্দেশ্যে এক পা এগোতেই পূর্ণতার কানে আসে, অভি আর মনা বিয়ে করেছে আর গ্রামে ফিরবে না, কালকেই সিঙ্গাপুর পাড়ি জমাবে তারা। প্রেগনেন্সির কিট হাতে আসমানের পানে তাকিয়ে আছে পূর্ণতা। 2 চোখ হতে অনবরত গড়িয়ে পড়েছে নোনা জল। জীবনের হিসাব নিকাশ মেলাতে হিমশিম খাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? রাতারাতি রানী দাসীতে পরিণত হলো। নিয়তি বোধহয় এমনই। অভির বিয়ের খবর জেনেছে 23 দিন পেরিয়ে গেল। এই 23 দিন পূর্ণতা পাগলের মতো খুঁজেছে অভিকে। জমিদার সাহেবের পা জড়িয়ে কেঁদেছে অভির সাথে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য। কুটিল হেসেছে জমিদার। পূর্ণতার চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দূরে। কপালে আঘাতও পেয়েছিল। চিকিৎসার অভাবে সেই আঘাতে আজ চামড় ধরেছে। মমতা মায়া ভরা নয়নে দেখেছে পূর্ণতাকে। হঠাৎ করে বড্ড মায়া লেগেছিল তার, কিন্তু এগিয়ে যাওয়ার সাহস পায়নি। পূর্ণতা মনোয়ারের পা ছড়িয়েও কেঁদেছে প্রচুর। মনোয়ারের মন গলাতে পারেনি। অকথ্য ভাষায় গালাগালি করেছেন মনোয়ার। ছেলের বউকে কখনো কোনো শ্বশুর অশ্লীল ভাষায় গালি দিতে পারে জানা ছিল না পূর্ণতার। বৃষ্টির ফোন থেকেও 1000 বার কল করেছে অফিরাজের নাম্বারে, কিন্তু কল ধরা হয়নি। বাজতে বাজতে কেটে গিয়েছে। কত শত মেসেজ পাঠানো হয়েছে, কোনো উত্তর আসেনি। পাগল হয়ে গিয়েছে পূর্ণতা। প্রতিনিয়ত চিৎকার করে কেঁদেছে নিজ কক্ষে। কেউ এগিয়ে আসেনি। হঠাৎ করে পূর্ণতার মনে পড়ে সেই ডায়েরির কথা। নিশ্চয়ই কিছু লেখা আছে সেখানে। নতুন কোনো সূত্র, অভিকে ফিরে পাওয়ার রাস্তা। চোখের পানি মুছে দাঁড়িয়ে পড়ে পূর্ণতা। হাঁটু ছাড়িয়ে পড়া লম্বা চুলগুলো যত্নের অভাবে উস্কো খুস্কো হয়ে আছে। জটলা বেঁধে গেছে। অগোছালো চুলগুলো হাত খোপা করে নেয়। কাপড়ে আঁচল টেনে কাঁধে জড়ায়। গুটি গুটি পায়ে এগিয়ে যায় ডায়েরির নিকট। পড়ার টেবিলে বইয়ের ভাঁজে যত্ন করে রাখা ডায়েরিখানা বের করে। পৃষ্ঠা আপনা আপনি উল্টে যায়। নিশ্চয়ই হাওয়া আসছে প্রবল বেগে। 57 নম্বর পেজে এসে থামে আর উল্টাই না পৃষ্ঠা। পূর্ণতা ঝাপসা দৃষ্টিতে তাকায়। কালো মোটা কালি দ্বারা লেখা হয়েছে, এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করবে কি দিয়ে? থাকুক না কিছু চাওয়া অপূর্ণ, যাতে দিন শেষে দীর্ঘশ্বাস ফেলে বলতে পারো, ইস যদি পেয়ে যেতাম কতই না সুন্দর হতো জীবন। আমি তোমার জীবন সুন্দর করতে চাই না, প্রতি মুহূর্তে আঘাত দিতে চাই। আমি তোমার আফসোসে থাকতে চাই পূর্ণতা, কপালে নয়। আমি তোমার কাজল কালো আখির অশ্রু হতে চাই, গোলাপি অধরের হাসি নয়। আমায় ক্ষমা করো না কখনো। আমার প্রতি ঘৃণা নিয়ে সারা জীবন বেঁচে থেকো, তবুও ক্ষমা করে অন্য কারো হইও না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে পূর্ণতা, কিন্তু চোখের পানি যে বড্ড বেহায়া, কিছুতেই বাদ মানে না। পরবর্তী পৃষ্ঠা উল্টাই, সেখানে লেখা রয়েছে, আমি জানি তোমার মধ্যে বেড়ে উঠছে আমার অংশ। তুমি যাতে কোনোদিনও আমায় ভুলতে না পারো, তাই উপহার দিয়ে এসেছি তোমায়। আমার অনুমান ভুল না হলে মা হতে চলেছ তুমি। ডায়েরির পৃষ্ঠা দ্বারা ভাঁজ করে রাখা হয়েছে একটি প্রেগনেন্সির কিট এবং নিয়ম লিখে দিয়েছে। উত্তেজনায় হাত পা কাঁপছে পূর্ণতার। তাড়াহুড়ো করে লিখে রাখা পদ্ধতিতে পরীক্ষা করে ফেলে। কিট হাতে ব্যালকনিতে চলে আসে। নজর বুলাই একবার, পজিটিভ এসেছে। দিশেহারা পূর্ণতা বুঝতে পারছে না কি করবে। ভাগ্য এত বড় খেলা খেললো তার সাথে। আসমানের পানে তাকায়। থালার মতো বিশাল বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আলোকিত হয়েছে জমিন। আবছা আলোয় দেখা যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত। আল্লাহ শুধু একবার আমার সাথে দেখা করিয়ে দিন তার।
প্রাণ ভরে শেষবার দেখতে চাই তাকে। আর কিচ্ছু চাইবো না তার কাছে, আমার আর কিছু চাওয়ার নেই, অভিযোগও নেই তার প্রতি। যোগ্য ছিলাম না আমি, তাই হয়তো ছেড়ে চলে গেল। তবে একটা প্রশ্ন করতে চাই তাকে, আমায় ভালোবাসলেন না কেন এমপি সাহেব? একটু ভালোবাসলে ঠকতেন না। হাঁটু অব্দি পানিতে দাঁড়িয়ে আছে বৃষ্টি। বিশাল নদী শান্ত, একটা ঢেউয়ের ছিটে ফোটাও নেই। ইফতিয়ার রাঙায় দাঁড়ানো, কয়েকবার ধমকেছে বৃষ্টিকে পানি থেকে উঠে আসার জন্য, কিন্তু দস্যি বৃষ্টি ইফতিয়ারের কথা কানেও তুলল না। মেজাজ বিগড়ায় ইফতিয়ারের। এমনিতেই কিছুদিন হলো পূর্ণতাকে দেখতে পাচ্ছে না। অভিরাজ পূর্ণতাকে নিয়ে দূরে কোথাও চলে গিয়েছে। বুকটা খা খা করছে ইফতিয়ারের, হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে প্রিয়তমাকে না দেখতে পেয়ে। বৃষ্টিকে হাজারবার অনুরোধ করেছে পূর্ণতার খবর জানাতে, কোথায় আছে ঠিকানা জানতে চেয়েছে। বৃষ্টি বলেনি। আজকে হুট করে কল করে এবং অনুরোধের সুরে বলল, চৌধুরী সাহেব, আমাকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে চলুন। কথা দিচ্ছি দেখা করিয়ে দিব পূর্ণতার সাথে। লোভ সামলাতে পারেনি ইফতিয়ার, পাড়ি জমিয়েছে সমুদ্র সৈকতে। মিষ্টি, তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না। বাবা চাচাদের মতো হয়েছে, মিথ্যেবাদী। জমিদের বংশের রক্ত বইছে তোমার শরীরে, প্রতিনিয়ত প্রমাণ করে চলেছ। ইফতিয়ারের উচ্চস্বরে বলা কথাগুলো শুনে থেমে যায় বৃষ্টি। এতক্ষণ পানি নিয়ে খেলতে থাকলেও এবার সাগরের ঢেউয়ের ন্যায় শান্ত হয়ে দাঁড়ায়। চোখ রাখে ইফতিয়ারের চোখে, মৃদু হেসে বলে, আমি কথা রাখতে জানি চৌধুরী সাহেব, তাই তো মরার পরেও আমার আত্মা শান্তি পাচ্ছে না। আপনার দেয়া দায়িত্বের ভারে নুয়ে পড়ছে। আমায় ভালো থাকতে দিলেন না আপনি। এক ফোঁটা সুখ পেলাম না আপনাকে ভালোবেসে। বড্ড নিষ্ঠুর আপনি, বেঈমান। বৃষ্টি রাখিতে অস্ত্র জমেছে, চাঁদের আলো মুখে পড়ায় সেই অস্ত্র চিকচিক করছে। বড্ড আবেদনময়ী লাগছে বৃষ্টিকে। ইফতিয়ারের মনে নিষিদ্ধ ইচ্ছে জাগে, চাপটে জড়িয়ে ধরে অধরে অধর মেলানোর স্বাদ জন্মায়। এই জনমানবহীন নির্জন সমুদ্রে নিজের পুরুষত্ব খাটাতে ইচ্ছে করছে। আদরে পেশিয়ে দিতে চাচ্ছে ছোট দেহকানা। ইফতিয়ারের নেমে পড়ে পানিতে। ইফতিয়ারও নেমে পড়ে পানিতে। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে বৃষ্টির নিকট। এক হাত রাখে বৃষ্টির গালে এবং অপর হাত গলিয়ে দেয় কামিজের ফাঁকে। বক্ষ দেশে গিয়ে থামে হাতের ছোঁয়া। মাথা নুইয়ে অধরের কাছে এগিয়ে আসে। তখনই বৃষ্টি আঙ্গুল রাখে ইফতিয়ারের অধরে, মৃদু হেসে বলে, এই জন্মে আপনার নরম কোমল ঠোঁটের ছোঁয়া পাওয়ার ইচ্ছে পূরণ হলো না, তবে পরজন্মে সব ইচ্ছে পুষিয়ে নিব। ভালোবাসায় ভরিয়ে দিব আপনার হৃদয়। আপনার ছোঁয়ায় বেসামাল হব প্রতি রাতে। হাতের ছোঁয়া গাঢ় হতে থাকে। ব্যথা পেল বোধহয় বৃষ্টি। অস্ফুরণ স্বরে আহ শব্দ করে ওঠে। হাত রাখে ইফতিয়ারের হাতের উপর, ছাড়ানোর চেষ্টা করে। ইফতিয়ার ছাড়ে না, উল্টে বল প্রয়োগ করে চাপটে ধরে এবং অধৈর্য স্বরে বলে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না মিষ্টি। প্রথমবার শখ জেগেছে নারীর শরীরের সুখ খোঁজা। বাধা দিও না, কষ্ট হচ্ছে। কথা দিচ্ছে এটাই প্রথম এবং এটাই শেষ। বৃষ্টি শুনল না, বরং কঠিন গলায় বলে, ছাড়ুন ইফতিয়ার, হাত সরান। অভিমান হয় ইফতিয়ারের। মুখ গোমরা করে ছেড়ে দেয় মিষ্টিকে, চলে আসতে দেয় একা ফেলে। তখন শুনতে পায় মিষ্টির বলা কিছু কথা। আপনার পূর্ণতা ভালো নেই চৌধুরী সাহেব। আমার দাভাই তাকে ছেড়ে চলে গিয়েছে। কালকে বাবা দাদা পূর্ণতাকে মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবে এবং মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে বিক্রি করে দিবে বিদেশিদের কাছে। পূর্ণতাকে বাঁচান চৌধুরী সাহেব, আপনার পূর্ণতাকে বাঁচান। পরপর বিলাস একটা ঢেউ আসে, সেই ঢেউ ভাসিয়ে নিয়ে যায় মিষ্টিকে। মিষ্টি, চিৎকার দিয়ে বসে পড়ে ইফতিয়ার। বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে, গলা শুকিয়ে গিয়েছে, বড্ড পানির অভাব অনুভব করছে। চোখ খুলে ইফতিয়ার ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত 1টা বেজে গিয়েছে। ড্রিম লাইটের মৃদু আলোতে গোটা কক্ষ আলোকিত। ইফতিয়ার জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে হাঁটু মুড়ে বসে। 2 হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। বিড়বিড় করে বলতে থাকে, আমি নিষ্ঠুর মিষ্টি, বড্ড নিষ্ঠুর। আমাকে ক্ষমা করে দাও। কিভাবে শোধ করবো তোমার ঋণ? কি করে মেটাবো তোমার দুঃখ? কোথাও গেলে তোমায় পাবো। প্রতিনিয়ত আমাকে অপরাধী করে দিচ্ছ তুমি। তোমাকে আমি ব্যবহার করলাম, শুধু একটু ভালোবাসতে পারলাম না। পরপরে ইফতিয়ারের মনে পড়ে পূর্ণতার কথা। চট করে মাথা তোলে।
ঠিক আছে তো পূর্ণতা? তখনই বাতাসের শা শা শব্দ শুনতে পায় ইফতিয়ার। সেই শব্দের সাথে ভেসে আসে বৃষ্টির কণ্ঠস্বর। সে তাচ্ছিল্যের স্বরে বলছে, আপনার পূর্ণতার শিওরে বসে পাহারা দিচ্ছি আমি। যতদিন আমার অস্তিত্ব আপনার মনে থাকবে ততদিন আপনার পূর্ণতার পিছু আমি ছাড়বো না। ছাড়ার মতো পাশে থেকেই বাঁচাবো তাকে, কথা দিলাম। কিন্তু যেই মুহূর্তেই আপনি আমায় ভুলে যাবেন সেই মুহূর্তেই আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ধরণীর বুক থেকে। কোমল শব্দটার মধ্যেই অদ্ভুত এক শক্তি রয়েছে যা দুটো হৃদয়কে একই সূত্রে বেঁধে দেয়। মনাকে পছন্দ নয় ইফাদের, কিন্তু নিয়তির লিখনে তাদের বিয়ে হলো। আস্তে ধীরে মনাকে মনে ধরলো, ভালোবেসে ফেললো, হৃদয়ে স্থান করে নিল মায়াবিনী মেয়েটা। 12 পুরুষের সঙ্গে রাত কাটানো মেয়েটিকে ভালোবেসে বুকের মধ্যে আগলে রাখার প্রতিজ্ঞায় নিজেকে প্রস্তুত করে নিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ঠকে গেল। ইফাদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ঘুম ভেঙে যাবে আর বুঝতে পারবে এসব কিছুই সঠিক নয়, দুঃস্বপ্ন ছিল। মনা খ্যাক খ্যাক গলায় ইফাদকে ডাকবে, ঘুমের ঘোরে বুকে মাথা দিবে, ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিবে। কিন্তু ঘুম ভাঙছে না, স্বপ্ন মিথ্যে হচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে ইফাদ, গুটি গুটি পায়ে নিচু কক্ষ হতে বেরিয়ে আসে। গোটা জমিদার বাড়িতে চলছে আনন্দ উল্লাস। 10খানা গরু জবাই করে মিষ্টির খরচ করা হচ্ছে। মেহমান কিচকিচ করছে। গোটা শহর দাওয়াত করা হয়েছে নিশ্চয়ই। ইফাদের কক্ষের 2 পক্ষ পরেই অভি এবং পূর্ণতার কক্ষ। হাত কাটার পর থেকে আর কখনোই পূর্ণতার কক্ষে যাওয়ার সাহস করেনি ইফাদ। বরাবরই দূরে থেকেছে, তবে আজকে খুব করে কথা বলতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে মলিন মুখখানা। তেজি মেয়েটা শান্ত হয়ে গিয়েছে। সব সময় মাথা উঁচু করে বাঁচতে চাওয়া পূর্ণতার মাথা নিচু হয়েছে। মুখ বন্ধ করে সহ্য করে সকলের কথা। নিয়তি কি নিষ্ঠুর, এক মুহূর্ত সময় নেয় না পরিস্থিতি পাল্টাতে। কক্ষের দরজা খোলা। ইফাদ উকি দিয়ে দেখার চেষ্টা করে পূর্ণতা কি করছে, কিন্তু দেখতে পারে না। পা বাড়িয়ে চৌকাঠ পেরুতেই আবারও পা বাড়িয়ে নিয়ে যায়। দরজায় টোকা দিয়ে ডাকে পূর্ণতাকে। পূর্ণতা, ভেতরে আসতে পারি? সাথে সাথেই জবাব আসে, আসুন। ইফাত ভেতরে ঢুকে পড়ে। বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে পূর্ণতা। উজ্জ্বলতা এসেছে চোখে মুখে। চোখ দুটো ভেজা নয়, ভারী অবাক হয় ইফাত। কাঁদছে না কেন? সে তো এসেছিল পূর্ণতার কান্না দেখতে। ইফাতের দিকে তাকিয়ে হাসে পূর্ণতা, সুধায়, কাঁদছি না বলে অবাক হচ্ছেন? আমার কান্না দেখতে ভালো লাগে? ইফাত পূর্ণতার সামনে বসে, নিজের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে বলে, ভালো লাগে। তোমার অহংকার ভেঙে গিয়েছে পূর্ণতা, পায়ের তলার মাটি সরে গিয়েছে, তুমি হেরে গেছো। ইফাদের চোখে চোখ রেখে পূর্ণতা জবাব দেয়, আমি হারিনি, কখনো হারবো না, হারতে পারি না। জমিদারের পাপের রাজ্য ধ্বংস করবই আমি। পূর্ণতার মাথায় হাত রাখে ইফাদ, অধৈর্য স্বরে বলে, হার মেনে নাও পূর্ণতা, পালিয়ে যাও দূরে কোথাও, না হলে তোমার ধ্বংস অনিবার্য। পূর্ণতা জবাব দেয় না। বাগানে তাকায়, সেখানে গরু জবাই করা হচ্ছে। রক্তে লাল হয়ে উঠেছে জায়গা। কসাইরা এক বিন্দুও সময় নিচ্ছে না। মুহূর্তেই গলা থেকে মাথা আলাদা করে ছোট ছোট টুকরো করে ফেলছে। ভয় পাচ্ছেন? মৃদু হাসে ইফাদ, আসমান পানে তাকিয়ে বলে, একটা হাত নেই আমার, বাবাও নেই। আমি জানি তাকে মেরে ফেলা হয়েছে। আমার বউ যাকে কালিমা পরে বিয়ে করেছি, সেও আমাকে ফেলে চলে গিয়েছে। একমাত্র বোন, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, তাকেও নিজ হাতে কবর দিয়েছি। এরপরও ভয় পাবো? আমার তো জীবনটাই বৃথা। পূর্ণতা ইফাদকে দেখে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আগে কখনো লোকটার দিকে ভালো করে তাকানো হয়নি, তবে আজকে দেখতে ইচ্ছে করছে। অনেক কথা বলতে ইচ্ছে করছে লোকটাকে। মানতেই হবে অভিরাজের ভাই, অভির মতোই চেহারার ধাঁচ, জমিদার জমিদার ভাব রয়েছে। পূর্ণতাকে ঠিক করে দেখতে দেয় না মমতা বেগম। কোথা থেকে দৌড়ে আসেন তিনি, টেনে তুলে পূর্ণতাকে উত্তেজিত গলায় বলে, ওই মাইয়া, তুই পালা, তোর শ্বশুর পুলিশ নিয়ে আইছে, তোরে ধরাই দিব, তুই পালা, ওরা তোরে মাইরা ফালাইব। বলতে বলতে চোখে পানি চলে আসে তার। পূর্ণতার হাত পা কাঁপছে। কোথায় যাবে সে? বাইরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ আসছে। মমতা বেগম ঘোমটা টেনে দেয় পূর্ণতার মাথায়, 2 গালে হাত রেখে বলে, বোন রে, তুই দূরে চললা যা। যদি কোনোদিন আল্লাহ চায়
আবার আমাদের দেখা হইব, তখন তোরে সব বলবো। যাবই, খবরদার বাপের বাড়ি যাবি না, ওনারা তোরে ওইখান থেকে ধইরা আনবো। মমতা পূর্ণতার অনুমতি না নিয়েই টানতে টানতে নিয়ে যেতে থাকে বাড়ির পেছনের দিকে। ইফাতও পেছন পেছন যায়। ইতিমধ্যেই জমিদারের হাঁক ডাক শোনা যাচ্ছে। পূর্ণতাকে বসার ঘরে নিয়ে যেতে বলা হচ্ছে। কমলা থরথর করে কাঁপতে কাঁপতে পূর্ণতার কক্ষের পানে ছোটে। আগে থেকে একদম আন্দাজ করতে পারেনি তিনি এখন কি করে বাঁচাবে পূর্ণতাকে, কি করেই বা খবর দিবে ইফতিয়ার চৌধুরীকে। মমতা বেগম আঁচলে লুকিয়ে রাখা চাবি দ্বারা দরজা খোলে। পূর্ণতার গালে হাত রেখে ছলো ছলো নয়নে তাকায়। আল্লাহ তোকে ভালো করুক, ভালো থাকিস পূর্ণতা, আফসোস রাখিস না, জাহান্নাম থেকে মুক্তি পেলে শুকরিয়া আদায় করিস। মমতা বেগমকে চাপটে জড়িয়ে ধরে পূর্ণতা, ফুপিয়ে কেঁদে ওঠে। আমি পালাবো না দাদি, উনি আসবে। উনি এসে আমাকে না পেলে যে ভীষণ দুঃখ পাবে, পাগল হয়ে যাবে। তাচ্ছিল্য স্বরে মমতা বেগম বলে, তোর উনি আসবে না, ফিরবে না কোনোদিনও। তার সিদ্ধান্তে তোকে পুলিশ ধরতে এসেছে। তোর জানোয়ার থানায় ডায়েরি করে গিয়েছে যে তার বউ পরকীয়ায় লিপ্ত হয়েছেন ইফতিয়ার চৌধুরীর সাথে। তার বউ আর প্রেমিক মিলে খুনের হুমকি দিয়েছে, বিদায় তিনি দূর দেশে পাড়ি জমিয়েছে। কান্না থেমে যায় পূর্ণতার। স্তব্ধ দৃষ্টিতে তাকায় মমতা বেগমের পানে। মোটেও বিশ্বাস করলো না তার কথা। এমনটা কখনোই করতে পারে অভিরাজ? কখনোই না। ভীষণ ভালোবাসে কিনা? ঘোর প্রতিবাদের সুরে কিছু বলতে চায় পূর্ণতা, শোনে না মমতা। ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয় এবং সাথে সাথে দরজা আটকে ফেলে। বুক ফেটে কান্না আসে পূর্ণতার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। ভাগ্য এ কোন খেলা খেললো তার সাথে? কোথায় এনে ফেললো তাকে? কোথায় যাবে এখন? হাঁটু মুড়ে বসে পড়ে সেখানেই। জমিদার বাড়ির ভেতর থেকে হম্বিতম্বির আওয়াজ আসছে। জমিদার চারিদিকে লোক ছড়িয়ে দিচ্ছে পূর্ণতাকে খুঁজতে। পুলিশ অফিসার থানায় কল করে আর কিছু কনস্টেবল ডেকে পাঠায়। যে করেই হোক খুঁজে বের করতে হবে পূর্ণতাকে। এত সব আওয়াজের মধ্যে পূর্ণতার কানে ভেসে আসে অভিরাজের গলার স্বর। সে করুণ স্বরে বলছে, আমাদের বিচ্ছেদ হয়নি, শুধুমাত্র পরিস্থিতি আমাদের আলাদা করেছে। তুমি অপেক্ষা করো পূর্ণতা, আমি ফিরে আসবো। তাচ্ছিল্য হাসে পূর্ণতা। আসমান পানে তাকিয়ে উচ্চস্বরে বলে ওঠে, আমি অপেক্ষা করছি, তবে আপনাকে ফিরে পাওয়ার জন্য নয়, নিজে ফুরিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই ইফতিয়ারের কানে পৌঁছে গিয়েছে সমস্ত ঘটনা। মাগরিবের আজান পড়ছে কিছুক্ষণ আগেই। চারিদিক অন্ধকারে ঢেকে গিয়েছে। জমিদার বাড়ির চারিপাশে পুলিশের ছড়াছড়ি। গোটা এলাকায় জমিদারের লোকজন ছোটাছুটি করে খুঁজে চলেছে পূর্ণতাকে। গলা শুকিয়ে আসে ইফতিয়ারের। হারানোর ভয় বুকের ভেতর দানা বাঁধে। থরথর করে কেঁপে ওঠে হাত পা। কান্না পাচ্ছে ভীষণ। অবাক হয় ইফতিয়ার। মিষ্টির মরে যাওয়ার খবরও তাকে এতটা কষ্ট দেয়নি, অথচ পূর্ণতাকে দেখতে পারবে না ভাবলেই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পূর্ণতা মরে গেলে বোধহয় ইফতিয়ার চৌধুরীকে এক সেকেন্ডও বাঁচানো যাবে না। ইফতিয়ার চোখ বন্ধ করে, মিষ্টিকে ডাকে মনে মনে, মিষ্টি আমাকে পূর্ণতার খোঁজ জানিয়ে দাও। কোথায় আছে আমার পূর্ণতা? কি অবস্থা আছে? মিষ্টি বোধহয় খিলখিল করে হেসে উঠল। দুষ্টুমির স্বরে বলল, খুঁজে নিন চৌধুরী সাহেব, ভালোবাসার পরীক্ষা দিন। ইফতিয়ার ফুপিয়ে কেঁদে ওঠে। হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তার মাঝখানে। চিৎকার করে বলে ওঠে, ওকে খুঁজে না পেলে ইফতিয়ার বাঁচবে না। পৃথিবীর কোনো শক্তি ইফতিয়ারকে বাঁচাতে পারবে না। মিষ্টি বোধহয় আহত হলো। কান্না জমল কি আখিতে? করুণ স্বরে বলে উঠল বোধহয়, আমায় ভালোবাসলেন না কেন চৌধুরী সাহেব? আপনার থেকে একটু ভালোবাসা পাবো বলে, আপনার আখিতে মিষ্টি নামের অশ্রু দেখব বলে মৃত্যুকে আলিঙ্গন করলাম। তবুও একটু ভালোবাসা পেলাম না। আমার থেকে অভাগী আর দুটো আছে কি? সমুদ্রের কাছাকাছি ইট সিমেন্ট দ্বারা তৈরি হয়েছে সুন্দর রাজকীয় অট্টালিকা। 1300 জন কর্মচারী তার মাসে তৈরি করেছেন 2 তলা বিশিষ্ট এই অট্টালিকাটি। প্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অভিরাজ মোটা অঙ্কের টাকা বকশিস দিয়েছেন কর্মচারীদের। এমনকি এই শহরে বসবাসরত সকল মানুষই ইতিমধ্যে প্রাসাদ দেখতে ভিড় জমাচ্ছে। পুরোপুরি তৈরি হওয়ার আগেই প্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে সকলেই। প্রাসাদটির সুন্দর একটা নেম প্লেট টাঙানো হয়েছে মেইন গেটের নিকটে। নামখানা অভি ঠিক করেছিল। অভি পূর্ণের
শান্তিনিবাস, হাতে কফির মগ, এলোমেলো চুল, পরনে 3/4 প্যান্ট, খালি গা। রাজকীয় মুছ কেটে ফেলেছে কিছুদিন আগেই, দাড়িতে নতুন নকশা এঁকেছে, কাঁধ সমান বড় চুলগুলো নতুন রূপে কেটেছে। মোট কথা নিজেকে পরিবর্তন করে ফেলেছে জমিদার পুত্র অভিরাজ। কফির মগে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে, আর কিছুটা দূরে কর্মচারীদের ব্যস্ত ভঙ্গিমায় প্রাসাদে কাজ করার দৃশ্য মনোযোগ সহকারে দেখছে। প্রাসাদের সামনে খনন করা হচ্ছে জমি, সেখানে লাগানো হবে কালো গোলাপ গাছ। ইতিমধ্যেই কিছু গোলাপের চারা চলে এসেছে, আর বাকি চারাগুলো ট্রাক ভর্তি করে আনা হচ্ছে। অভির করা হুকুম, আগামী 2 দিনের মধ্যে পুরো প্রাসাদ সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করতে হবে। 3য় দিনের মাথায় প্রাসাদে প্রবেশ করবে পূর্ণতা। হ্যাঁ, অভির পূর্ণতার কথা মনে হতেই চটজলদি পকেট হতে ফোন বের করে, কল করে কোনো এক নাম্বারে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করা হয় কলখানা। আমার পূর্ণতা কেমন আছে? আর মিষ্টি, আমার বোন কেমন আছে? কি করছে? ওদের বের করতে পেরেছেন জমিদার বাড়ি থেকে? পুলিশ অফিসার জামিল শুকনো ঢোক গেলে রেডি নিয়ে জবাব দেয়। স্যার, আপনার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে অভির, চিৎকার করে বলে ওঠে, 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে আমার পূর্ণতাকে আমার কাছে পাঠাতে না পারলে আপনাদের থানা আমি জ্বালিয়ে দেবো পুলিশ। ভয়ে কেঁপে ওঠে জামিল, আমতা আমতা করে জবাব দেয়, অভিরাজ, আমরা জেনেছি আপনার বউকে লুকিয়েছে আপনারা দাদি। কোনো কথা শুনতে চাই না আমি। যেখান থেকে পারেন আমার পূর্ণতাকে খুঁজে এনে দেবে, আর মিষ্টির সাথে কথা বলিয়ে দেবেন আমায়। স্যার, মিষ্টি ম্যাম মা। বাকিটা বলতে পারে না জামিল। ততক্ষণে অভি কল কেটে দিয়েছে। মনার ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগেই। গত কয়েকদিনে ঘুমটা তার বেশ বেড়েছে, সারাক্ষণ ঘুমোতে ইচ্ছে করে। রাত দিন সকাল বিকাল কিছুই অনুভব করতে পারছে না। আজকে চটজলদি ভেবে ফেলেছে ডাক্তারের চেম্বার হতে ঘুরে আসবে। এভাবে ঘুমোতে ঘুমোতে কখন জানি চিরতরে ঘুমিয়ে পড়বে। ঘুম কমানো জরুরি, অতি দ্রুত। আড়ামোড়া ভেঙে উঠে বসে মনা। হাতা কাটা শর্ট নাইট ড্রেস প্রায় খুলে গিয়েছে, টেনে টুনে ঠিক করে নেয়। ঘুম পুরোপুরি কাটেনি, এখন আবার বালিশে মাথা রাখলে মুহূর্তেই ঘুমের দেশে তলিয়ে যাবে। কিন্তু এমনটা করা যাবে না। দুর্বল শরীরখানা টেনে বিছানা হতে নামে। নরম তুলতুলের চটিচোরা পায়ে চাপিয়ে হেলে দুলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বেশ সময় নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ঘুমের রেশ কাটায়। অতপর ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ব্যালকনিতে চোখ যেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মায়ার। এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে ব্যালকনিতে পা রাখে। অভির পাশে দাঁড়ায়। গুড মর্নিং জান। অভি আর চোখে এক পলক তাকায় মনার পানে, জবাব দেয় না। হাত বাড়িয়ে টি টেবিলের ওপরে থাকা কফির মগ তুলে সেটা বাড়িয়ে দেয় মনার দিকে। মুহূর্তেই মনার হাসি মুখখানা চুপসে যায়। আমতা আমতা করে বলে, তুমি যাই খেতে দাও, আমায় সেটা খেলেই শুধু ঘুম পায়, খাবো না কফি। অভি নিঃশব্দে রেখে দেয় কফির মগ, নিজের আধ খাওয়া কফির মগখানাও রাখে। মনা বেশ খুশি হয়, হাত বাড়িয়ে জড়িয়ে ধরে অভিকে। কাঁধে মাথা রেখে আলতো স্বরে বলে, আজকে আমাদের বিয়ে হওয়ার কথা, তুমি প্রস্তুত? আসমান মানে তাকায় অভি। আমাকে বিয়ে করার খুব শখ। ভীষণ। তোমার ছোঁয়া পাওয়ার জন্য আমার শরীর আনচান করছে, সহ্য হচ্ছে না জান। কথা শেষ করেই ঠোঁট ছোঁয়াই অভির গলায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে অভি, কঠিন স্বরে জবাব দেয়, তোমার মনে হয় আমি তোমায় বিয়ে করব? বাঁকা হাসে মনা। আর কোনো অপশন আছে তোমার? 50 জন নারী বিদেশে পাচার করেছো তুমি, প্রমাণ আছে আমার কাছে। 10 জন পুরুষের কিডনি বিক্রি করেছো, সেটার প্রমাণ রয়েছে। তোমাকে হুমকি দিচ্ছি না, শুধু অফার করছি, আমাকে বিয়ে করে সারা জীবন সুখে সংসার করো, না হলে সারা জীবন জেলে পচে মরতে হবে। অভি ভয় পেল কিনা বোঝা গেল না, তবে কপালে ভাঁজ ফেলে পাল্টা জবাব দেয়, ভুল বললে। গত 1 বছরে 350 মেয়ে বিক্রি করেছি 500 কোটি টাকায়। 50 জন মানুষকে নিজ হাতে খুন করে কিডনি বিক্রি করেছি। ভুল তথ্য পাও কোথায় মনা? সঠিকটা জেনে নেবে তো। ঘাবড়াই মনা, ছেড়ে দেয় অভির হাত। থমথমে মুখে তাকায় অভির মুখপানে। কত সহজভাবে বলছে যে 50 জন মানুষকে খুন করেছে। একটুও গলা কাঁপলো না বা অনুশোচনা ফুটে উঠল না মুখে। তোমায় নিয়ে সুখে সংসার করব বলে তো এখানে আসিনি,
তোমাকে ব্যবহার করে শুধু জমিদারদের নজরে এড়িয়েছি। ওই যে দেখো আমার প্রাসাদ তৈরি হচ্ছে। এবার পূর্ণতা, মিষ্টি এবং আমার মাকে কায়দা করে এখানে নিয়ে আসবো। সেখানেও তোমায় ব্যবহার করব। মনা প্রাসাদের পানে তাকায়, ইতিমধ্যেই আখিতে অশ্রু জমেছে তার। অভিকে বিশ্বাস করে ভুল করলো, সব হারালো কি? তুমি আমায় ঠকালি অভি। ঠকালাম, ভীষণ বাজেভাবে ঠকালাম। নারীর শরীরের লোভ নেই আমার। পূর্ণতা ছাড়া দুনিয়ায় কোনো নারী আমাকে আকর্ষিত করতে পারে না। আমার পূর্ণ ছাড়া দুনিয়াতে আর কোনো মায়াবতী নেই। অসহায়ের মতো মনা জিজ্ঞেস করলো, আমার কি হবে অভি? তুমি দেখতে বেশ সুন্দর। বিক্রি করলে টাকা পাবো অঢেল। তোমাকে বিক্রি করে জীবনের সর্বশেষ পাপ করব আমি। নতুন জীবন শুরু হবে আমার। সেই জীবনে পাপ শব্দটা থাকবে না, থাকবে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। মনার খুব করে বলতে ইচ্ছে করলো, অভিরাজ, তোমার মিষ্টি আর বেঁচে নেই। তোমার পূর্ণতাও নিখোঁজ। এ জীবনে সুখের সংসার করা হলো না তোমার। পাপীরা কখনোই সুখী হয় না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে পূর্ণতা, লুটিয়ে পড়েছে স্যাঁতসেঁতে মাটিতে। বৃষ্টি হয়েছে সারা রাত, বৃষ্টির পানি বয়ে গিয়েছে পূর্ণতার শরীরে। সারা রাত ভিজেছে। ইফতিয়ার সারা রাত খুঁজেছে পূর্ণতাকে, পাগলের মতো কান্না করেছে। আল্লাহর কাছে মানত করেছে পূর্ণতাকে পেয়ে গেলে 5,000 কোরআন শরীফ বিভিন্ন এতিমখানায় দান করবে। রাতের শেষ ভাগের দিকে হতাশ হয়ে জমিদার বাড়ির পুকুর পাড়ে বসে পড়ে ইফতিয়ার। পায়ে কাটা ফুটেছে বেশ কিছুক্ষণ আগেই, খোলানোর হুঁশ ছিল না বা এখনো নেই। আশা হতো ইফতিয়ার পুনরায় বলে ওঠে, হে আল্লাহ, হয় পূর্ণতাকে পাইয়ে দিন, না হলে আমার মরণ দিন। মুহূর্তেই বোধহয় মিষ্টির সামনে দাঁড়ালো ইফতিয়ারের। ধবধবে সাদা পোশাক তার, মুখটা মলিন, উদাস ভঙ্গিমায় বলে, জমিদার বাড়ির পেছনে রয়েছে পূর্ণতা। ইফতিয়ারের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কোমর জড়িয়ে ধরে মিষ্টির। এতক্ষণে কেন আসলে না তুমি? আমি খুঁজছিলাম তোমায়। ইফতিয়ারের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয় মিষ্টি, কাঁধ জড়িয়ে দাঁড় করায়। হাঁটু মুড়ে বসে ইফতিয়ারের ডান পা নিচের কোলে রাখে, সাবধানে খুলে দেয় কাটা। মুহূর্তেই গলগল করে রক্ত গড়িয়ে পড়ে। নিজ ওড়না দ্বারা রক্ত মুছে নেয় মিষ্টি। তারপর ইফতিয়ারের হাত ধরে বলে, চলুন, পূর্ণতার ভীষণ কষ্ট হচ্ছে। ইফতিয়ার সভ্য ছেলের মতো মিষ্টির পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকে। অভিরাজের হাতে পূর্ণতাকে তুলে দিয়ে আমি দূরে কোথাও চলে যাবো মিষ্টি। এভাবে বাঁচতে পারছি না আমি। তুমি থাকবে তো আমার সাথে? আলতো হাসে মিষ্টি। আহারে জীবন, বাঁচতে চাইলাম আপনার সাথে, বাঁধতে চাইলাম ঘর। সুখের মুখটা দেখলাম কেবল, হায় দেহ খানা করে দিল পর। মিষ্টির কথা বুঝতে পারে না ইফতিয়ার, ফের প্রশ্নও করে না। করতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে তারা পৌঁছে গেছে পূর্ণতার কাছে। ছোট ছোট গাছপালা ঢেকে ফেলেছে পূর্ণতাকে, মাথা পড়েছে কাদার স্তূপে। ইফতিয়ার পূর্ণতার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে, শরীরে হাত দিতে গিয়েও ইতস্তত বোধ করছে। ঘাড় বাঁকিয়ে তাকায় মিষ্টির পানে, মনে পড়ে মিষ্টির ডায়েরিতে লেখা কিছু কথা। জানেন চৌধুরী সাহেব, পূর্ণতার প্রতি আপনার দুর্বলতা আমার সহ্য হয় না। মাঝে মধ্যে চিন্তা করি, যদি কখনো পূর্ণতাকে ছুঁয়ে দেন, আমি বাঁচব তো? যার দিকে আপনি তাকালে আমার নিঃশ্বাস আটকে আসে, তাকে আপনি ছুঁয়ে দিলে আমি বাঁচব না। আপনি পূর্ণতাকে ছোঁয়ার আগেই যেন আল্লাহ আমাকে মরণ দেয়।